পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর কথা উঠলে এমন একটা শহরের নাম সবার আগে আসে যা ইতিহাসের চেয়েও পুরনো আর ঐতিহ্যের চেয়েও গভীর। ঠিকই ধরেছেন, আমি বলছি বারাণসীর কথা। কাশী, বেনারস বা মোক্ষনগরী যে নামেই ডাকুন না কেন, গঙ্গার তীরের এই শহরের নিজস্ব একটা মহিমা আছে। এই শহরের ঘাটে ঘাটে যেমন ভোরের সূর্যের সাথে নতুন জীবনের শুরু উদযাপিত হয়, তেমনি মণিকর্ণিকা ঘাটে জীবনের শেষ পরিণতি ছাই হয়ে মিশে যায় পরম শান্তিতে। এখানকার গলির বাঁকে বাঁকে লুকিয়ে আছে হাজারো গল্প। বিশ্বনাথ মন্দিরের ঘণ্টার ধ্বনি থেকে শুরু করে ঘাটের ধারে বসে এক ভাঁড় চা খাওয়া বা বিখ্যাত বেনারসি পান, সব মিলিয়েই বারাণসী আপনাকে এমন এক আধ্যাত্মিক শান্তির খোঁজ দেবে যা পৃথিবীর আর কোথাও সম্ভব নয়। হয়তো ভাবছেন, এই বিশাল আর প্রাচীন শহরের আসল স্বাদ পেতে তো অনেক দিন সময় লাগবে, কিন্তু আমি বলছি সঠিক পরিকল্পনা থাকলে মাত্র 2 রাত 3 দিনেই যথেষ্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাওড়া বা কলকাতা থেকে খুব সহজেই এই 2 রাত 3 দিনের বারাণসী ট্যুর প্ল্যান করবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, বিশ্বনাথ মন্দিরে কিভাবে পুজো দেবেন, কত খরচ হতে পারে, আর কোন কোন ঘাট আপনাদের অবশ্যই ঘুরতে হবে, সবকিছুরই A to Z গাইড থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে জেনে নিন কিভাবে ঘুরবেন মোক্ষনগরী বারাণসী। সবার প্রথমে বলবো বারাণসী আপনারা কিভাবে যাবেন। কলকাতা থেকে কম খরচায় বারাণসী যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক ট্রান্সপোর্ট হলো ট্রেন। ট্রেনে আপনারা 12 থেকে 15 ঘন্টার জার্নি করেই পৌঁছে যেতে পারবেন বারাণসী। কলকাতা থেকে বারাণসী যাওয়ার অনেক ট্রেন আছে। কোনো ট্রেন ডেলি চলাচল করে, আবার কোনো ট্রেন সপ্তাহে 1 দিন বা 2 থেকে 3 দিন চলাচল করে। কোনো ট্রেন হাওড়া বা কলকাতা থেকে রাতে ছেড়ে সকালে বারাণসী পৌঁছায়, আবার কোনো ট্রেন আপনাদের সকালে কলকাতা থেকে নিয়ে গিয়ে রাতের মধ্যেই বারাণসী পৌঁছে দেবে। আপনাদের সুবিধা মতো আপনারা ট্রেন চুজ করে টিকিট বুক করবেন। তবে আমি বলবো, আপনারা যেসব ট্রেনগুলো রাতে ছেড়ে পরের দিন সকালে বারাণসী পৌঁছায়, সেই ট্রেনগুলোতে যদি যেতে পারেন তাহলে বারাণসী পৌঁছেই আপনারা সেই দিন থেকেই ঘুরে দেখতে পারবেন। কলকাতা থেকে বারাণসী যাওয়ার যে ট্রেনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ট্রেন টাইম এবং বর্তমান ট্রেন ভাড়া সমেত। তবে টিকিট বুক করার আগে অবশ্যই কিন্তু IRCTC অথবা রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার থেকে সঠিক ভাড়া জেনে নেবেন। বারাণসীতে অন্যান্য ট্যুরিস্ট জায়গাগুলোর মতোই থাকার জায়গার কিন্তু অভাব নেই। ছোট থেকে বড়, কম দাম থেকে বেশি দাম, গঙ্গার ধার থেকে মন্দিরের সামনে, এমনকি গদুলিয়া মোড়ের কাছেও অনেক হোটেল পাবেন। তবে কোনখানে থাকবেন সেটা নির্ভর করছে আপনার ইচ্ছার উপর। কারণ অনেকে চায় মন্দিরের কাছে থাকতে, আবার কেউ চায় গঙ্গার ধারে এমন হোটেল নেই যেখানে রুম থেকে উঁকি দিয়েই যেন সব সময় গঙ্গার মুগ্ধ রূপকে দেখতে পাই। কিন্তু ইচ্ছা থাকলেও আবার অনেক সময় পকেটের টানে থাকা হয়ে ওঠে না। তাই বাজেট হোটেলে যদি থাকতে চান, মানে বলতে পারেন 1000 থেকে 1500 টাকার মধ্যে, তাহলে আমি বলবো গদুলিয়া মোড়ের কাছেই থাকা ভালো। গদুলিয়া মোড়ের কাছে থাকলে গঙ্গার রূপ হয়তো সবসময় দেখতে পাবেন না, কিন্তু গদুলিয়া থেকে দশাশ্বমেধ ঘাট বা বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর এবং 4 নম্বর গেট একদমই কাছে পেয়ে যাবেন। মানে পায়ে হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন। আবার যদি ইচ্ছা হয় দিনের শেষে সন্ধ্যা হতে স্ট্রিট ফুড খাওয়ার সাথে সাথে মার্কেটও ঘুরে দেখবেন, সেটাও কিন্তু গদুলিয়া মোড় থেকে কাছেই হবে। গঙ্গাধারে যদি থাকতে চান তাহলে রুম ভাড়া কিন্তু মিনিমাম 2000 টাকা ধরে চলতে হবে। তবে মনে রাখবেন, স্টেশন থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত কিন্তু কোনো অটো বা গাড়ি যায় না। আপনাকে গদুলিয়া মোড় বা গির্জাঘর পর্যন্ত আসতে হবে, তারপর সেখান থেকে হেঁটেই যেতে হবে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত। তবে ভাগ্য ভালো থাকলে গদুলিয়া মোড় থেকে মাঝে মাঝে রিক্সাও পেয়ে যেতে পারেন। আমরা হোটেল নিয়েছিলাম গদুলিয়া মোড়ের কাছেই, যেটা আমি অনলাইন হোটেল বুকিং অ্যাপ থেকে বুকিং করেছিলাম। ভাড়া পড়েছিল 1500 টাকা প্রতিদিন। আপনারা চাইলে বিশ্বনাথ মন্দিরের কাছেও
হোটেল নিয়ে থাকতে পারেন। যেটা আমার ভালো লেগেছিল সেটা হলো বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের হোটেল। হোটেল ভাড়া বেশি হলেও এখান থেকে কিন্তু মন্দির আর ললিতা ঘাট এবং মণিকর্ণিকা ঘাট একদমই পা বাড়ালেই পেয়ে যাবেন। এই হোটেল বুক করার জন্য মন্দির ট্রাস্টের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। ওয়েবসাইটের লিংক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কোথায় কোথায় থাকতে পারেন তার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আপনাদের সুবিধা মতো যেখানে হোটেল নিতে ইচ্ছা করবে সেখানেই নিতে পারেন। এবার বলি খাওয়া দাওয়ার বিষয়। খাওয়া দাওয়ার বিষয় বলতে গেলে বারাণসীতে কিন্তু অনেক ফেমাস দোকান আছে, যার মধ্যে আমরা একদিন দুপুরে লাঞ্চ করেছিলাম ফুলবাড়ি নামক একটা হোটেলে। এটা একদম গদুলিয়া মোড়ের কাছেই, বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট যাওয়ার রাস্তাতেই পাবেন। এছাড়া আরো অনেক ছোট বড় হোটেল আছে, সেখান থেকেও লাঞ্চ বা ডিনার করতে পারেন। আর যদি ভোগ খেতে চান তাহলে একদিন অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে পারেন। এছাড়া সন্ধেবেলায় আপনারা স্ট্রিট ফুডের মধ্যে চাট খেতে পারেন। আলু চাট, টমেটো চাট, অনেক রকমের চাট পাবেন কাশি চাট ভান্ডারে। কাশি চাট ভান্ডার ছাড়াও আরো অনেক চাট খাওয়ার দোকান কিন্তু পাবেন, যে কোনো একটা ইচ্ছা হলে খেতেই পারেন। আর যদি ইচ্ছা করে ভালো চা আর মালাই টোস্ট খেতে, তাহলে যেতে হবে আপনাদের লক্ষ্মী চায় ভান্ডারে। লক্ষ্মী চায় ভান্ডারে যাওয়ার জন্য গদুলিয়া মোড় থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে আসতে হবে 4 নম্বর গেট পার করে। তবে এখানে চা বা টোস্টের দাম অনেকটাই বেশি লেগেছে আমার। এবারে বলি কিভাবে, কোথায় কোথায় কি কি ঘুরে দেখবেন। বারাণসী ঘুরে দেখার জন্য যদি মোটামুটি কমপক্ষে 3 দিন হাতে রাখেন তাহলে বেশ অনেক কিছুই ঘুরে দেখতে পারবেন। সেই জন্যই আমি এই ভিডিওতে 2 রাত 3 দিনের একটা ট্যুর প্ল্যান শেয়ার করছি, যাতে আগামী দিনে যদি আপনারা বারাণসী ঘুরতে যেতে চান, হাতে যদি কম সময় থাকে, তাহলে এই 3 দিনে আপনারা কেমনভাবে ঘুরবেন সেই বিষয়ে ডিটেলসে ভিডিও থেকে পেয়ে যাবেন। প্রথম দিন ধরে নিলাম আপনারা প্রথম দিন সকালবেলায় বারাণসী পৌঁছে গেছেন। তারপরে স্টেশন থেকে একটা অটো বা গাড়ি বুক করে পৌঁছে যান আপনাদের পছন্দ মতো হোটেলে। তারপর হোটেলে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিয়ে প্রথমেই চলে যেতে পারেন কাল ভৈরব মন্দিরে দর্শন করতে। বলা হয় বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে কাল ভৈরবের দর্শন করতে হয়। গদুলিয়া মোড় থেকে কাল ভৈরব মন্দির আপনারা টোটো বা অটো অথবা বাইকে করেও যেতে পারেন। টোটো, অটো আর রিক্সা ভাড়া মোটামুটি আপনারা 100 টাকায় পেয়ে যাবেন। তবে কিন্তু দাম দর অবশ্যই করবেন। আর যদি বাইকে যেতে চান সেক্ষেত্রেও বাইক ভাড়া 100 টাকা নিয়ে থাকে শুধু যাওয়ার জন্য। কালভৈরব মন্দিরে কিন্তু খুব ভিড় হয় মঙ্গল, শনি আর সোমবারে, তাই হাতে টাইম নিয়ে যাবেন। কালভৈরব মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এরপরে কালভৈরব মন্দির দর্শন করে মেন রোড ক্রস করে সোজা চলে যান মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে। কালভৈরব মন্দির থেকে মাত্র 7 থেকে 8 মিনিট হাঁটা পথেই পৌঁছে যাবেন এই মৃত্যুঞ্জয় মন্দিরে। তবে টোটো করে যেতে চাইলেও যেতে পারেন, সেক্ষেত্রে 10 টাকা প্রতিজন নিয়ে থাকে। এই জাগ্রত মন্দিরে আসলে আপনারা মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের সাথে দেখে নিতে পারবেন মৃত্যুঞ্জয় মন্দির। এছাড়া এখানে একটা বিখ্যাত কুয়া আছে, যার নাম ধন্বন্তরী কুয়া বা কুণ্ড। বলা হয় এই কুয়ার জল খুবই পবিত্র এবং এই কুয়ার জল খেলে নাকি অনেক রোগের উপশম হয়। তাই আপনারা চাইলে একটা বোতলে করে জল খেয়ে আবার বাড়ি নিয়েও আসতে পারেন। এই মন্দিরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়, তাই মৃত্যুঞ্জয় মহাদেব আপনাদের দেখাতে পারলাম না। তবে এই জায়গা দিয়ে ঢুকে আপনারা মৃত্যুঞ্জয় মহাদেবকে দেখতে পারেন। এই দুটো মন্দির দেখে এতক্ষণে আপনাদের হয়তো সকাল থেকে দুপুর হয়ে গেছে, তাই মৃত্যুঞ্জয় মন্দির দর্শন করে আপনারা আবার হোটেলে ফিরে আসতে পারেন, কারণ দুপুরে বেশিরভাগ মন্দিরই বন্ধ থাকে। ফিরে এসে লাঞ্চ সেরে নিয়ে রেস্ট নিতে পারেন। বারাণসীতে বাটি চোখা নামক একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানে আপনারা প্রথম দিনটা লাঞ্চ করে দেখতে পারেন। আমরা যখন গেছিলাম সেদিন রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তাই সেখানে এবারের মতো আর লাঞ্চ করা হয়নি। বিকেল হতেই চলে আসুন একদম দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে।
এই ঘাটে আরতি শুরু হয় সন্ধে 6:30 থেকে। তবে আপনাদের কিন্তু 5টা নাগাদ পৌঁছতে হবে ঘাটের কাছে, তবেই সামনে থেকে আরতি দেখতে পাবেন। আরতি আপনারা ঘাটের সিঁড়িতে বসেও দেখতে পারেন, অথবা নৌকাতে বসে একদম সামনে থেকেও দেখতে পারেন। নৌকাতে বসে যদি শুধু আরতি দেখতে চান তাহলে পার হেড 200 টাকা নিয়ে থাকে। আর যদি আরতি দেখে সন্ধেবেলায় ঘাটগুলো ঘুরে দেখতে চান তবে শেয়ার নৌকায় 300 টাকা প্রতিজন নিয়ে থাকে। কিন্তু দাম দর অবশ্যই করে নেবেন, মাঝিরা 500 টাকা পর্যন্ত চেয়ে বসে। নৌকাতে ঘাটগুলো ঘুরে দেখার জন্য রিজার্ভ নৌকাও করতে পারেন, তবে কিভাবে কম ভাড়া দিয়ে রিজার্ভ নৌকা করতে পারবেন সেই বিষয়ে একটু পরেই বলছি। তাই আপনাদের বলবো পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করে সকলের সাথে শেয়ারও করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দশাশ্বমেধ ঘাটের আরতি শেষ হয় সন্ধে 7:30টায়। তারপর আপনারা পুরো সময়টা কাটাতে পারেন গদুলিয়া মার্কেটে। গদুলিয়ার এই মার্কেটটা কিন্তু অনেক বড়, পুরো গদুলিয়া মোড় থেকে একদম দশাশ্বমেধ ঘাটের কাজ পর্যন্ত বিস্তৃত। কেনাকাটার জন্য কিন্তু আদর্শ জায়গা। বারাণসীর বিখ্যাত শাড়ি বেনারসি থেকে বাচ্চাদের জামা কাপড়, কম দাম থেকে বেশি দাম, ফুটপাতের দোকান থেকে বড় দোকান, সব জায়গাতেই সব কিছুই পাবেন। তবে খুব সাবধানে কিন্তু কেনাকাটা করতে হবে, কারণ এখানে অনেকে আছেন যারা আপনাদের ডেকে নিয়ে যাবেন কম দামে ভালো শাড়ি বা জামা কাপড় কেনার জন্য, কিন্তু গিয়ে খুব বড়ভাবেই ঠকতে পারেন। তাই নিজে যাচাই করে তবেই কিছু কিনবেন, নইলে নয়। দ্বিতীয় দিনে আপনারা দর্শন করুন বাবা বিশ্বনাথের। বাবা বিশ্বনাথকে দর্শন করার কিন্তু অনেক রকম সিস্টেম আছে। মানে আপনারা যদি ভোর 4টে থেকে 5টার মধ্যে স্পর্শ দর্শন করতে চান তাহলে কিন্তু মাঝরাত থেকে আপনাদের লাইনে দাঁড়াতে হবে, কারণ স্পর্শ দর্শনের প্রচণ্ড ভিড় হয়। এছাড়া আপনারা যদি সুগম দর্শন করতে চান তাহলে আপনাদের বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের অফিস থেকে অথবা অনলাইনে 300 টাকার বিনিময়ে টিকিট কেটে নিতে হবে। অনলাইনে যদি টিকিট কাটেন তাহলে আপনাদের মন্দিরে যাওয়ার আগে ট্রাস্টের অফিসে গিয়ে ওখানে টিকিট দেখানোর পর ওখানেই বিনামূল্যে ছোট ব্যাগ, ক্যামেরা এবং মোবাইল রাখার জায়গা আছে, রেখে দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। এখানে আপনাদের বলবো আপনারা জুতো আর পার হেড একটা মোবাইল নিয়ে মন্দির করিডোরে ঢুকতে পারবেন, কিন্তু মন্দিরে ঢোকার আগে করিডোরের মধ্যে বিনামূল্যে জুতো আর মোবাইল রাখার জায়গা আছে, সেখানে রাখতে পারেন। কিন্তু মোবাইল আর জুতো ছাড়া সবকিছুই আপনাদের ট্রাস্টের অফিসে রেখে আসতে হবে। তবে আপনারা যদি চান তো মন্দিরের গেটের কাছে অনেক ছোট ছোট দোকান আছে, প্রসাদ বিক্রি হয়, সেখানেও পয়সা দিয়ে রাখতে পারেন। এছাড়া আপনারা যদি রুদ্রাভিষেক করতে চান তারও টিকিট অনলাইনে কাটতে পারেন। রুদ্রাভিষেকের জন্য 2 জন অ্যাডাল্ট আর একটা চাইল্ড 12 বছরের কম হলে একটা টিকিটেই এই 3 জনের রুদ্রাভিষেক করতে পারবেন। একটা রুদ্রাভিষেকের টিকিটের মূল্য 450 টাকা। এখানে আপনাদের আর একটা ইনফরমেশন শেয়ার করছি। আপনারা যদি রুদ্রাভিষেকের টিকিট কাটেন তাহলে আপনারা সেই রুদ্রাভিষেকের টিকিটের সাথেই সুগম দর্শনও করতে পারবেন। অনলাইন টিকিট কাটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর অনলাইন টিকিট কিভাবে কাটবেন সেই পুরো প্রসিডিওর জানতে এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ টিকিট কাটার প্রসেস বলে দিয়েছি। এখানে আমার সাজেশন হবে আপনারা কিন্তু অনলাইন টিকিট কেটেই যেতে পারেন, তাহলে নির্দ্বিধায় আপনারা দর্শন করতে পারবেন। আর যারা টিকিট না কেটে সাধারণ দর্শন করতে চাইছেন তারা যে কোনো সময় গিয়ে লাইন দিয়ে দর্শন করতে পারেন ভোর 4টে থেকে। তবে আমি বলবো জেনারেল দর্শন করতে গেলে বিকেলে গেলে ভিড় অনেকটাই কম পাবেন। এরপরে বাবা বিশ্বনাথকে দর্শন করে আপনারা মন্দিরের 2 নম্বর গেট দিয়ে বেরিয়েই অন্নপূর্ণা মন্দির দর্শন করে নেবেন। তাহলে আর আলাদা করে আপনাদের অন্নপূর্ণা মন্দিরে যেতে লাগবে না। আর চাইলে সেদিন অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেয়ে নিতে পারেন বিনামূল্যে। বিশ্বনাথ মন্দিরের মতো এই মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নয়। আর এরপরে আপনারা সতীপীঠ বিশালাক্ষী মন্দিরও দর্শন করতে পারেন পায়ে হেঁটে, যেটা বিশ্বনাথ মন্দির থেকে একদমই সামনে।
বিশ্বনাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দির দেখা হয়ে গেলে আপনারা ঘুরে দেখে নিন মন্দির করিডোর। আপনারা যদি মন্দির থেকেই মন্দির করিডোরে যেতে চান তাহলে আপনাদের 1 নম্বর গেট থেকে বেরোতে হবে, অথবা আপনারা মন্দির থেকে বেরিয়ে রাস্তা দিয়েও মন্দির করিডোরে এই মন্দির করিডোরে আপনারা ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। তাই যদি ছবি ভিডিও করার থাকে তো এখান থেকে করতে পারেন। মন্দির করিডোর দেখে নিয়ে আপনারা দেখে নিতে পারেন ললিতা ঘাট, যেটা একদম করিডোর লাগোয়া। মানে আপনারা এই ললিতা ঘাট দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা যদি ফাঁকায় ফাঁকায় আরতি দেখতে চান তাহলে সদ্য শুরু হওয়া এই ললিতা ঘাটেও আরতি দেখতে পারেন। এছাড়া আপনারা যদি মন্দির ট্রাস্টের হোটেলে থাকতে চান সেটাও কিন্তু এই মন্দির করিডোরের মধ্যেই রয়েছে। করিডোর দেখা হয়ে গেলে আপনারা দেখে নিতে পারেন মণিকর্ণিকা ঘাট, যেটা একদম ললিতা ঘাটের পাশে, পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যাবেন। দ্বিতীয় দিন বিকেলে আপনারা নৌকা বিহার করে নিতে পারেন। বারাণসী এসে যদি নৌকা থেকে ঘাটের দৃশ্য না দেখেন তো বারাণসী ঘোরা 50% ইনকমপ্লিট। বোট রাইড আপনারা সকাল বা বিকেল যে কোনো সময় করতে পারেন। বারাণসীর প্রায় সব ঘাট থেকেই নৌকা পেয়ে যাবেন, তবে কম খরচে বোট রাইড করতে পারবেন আশ্রীঘাট, মণিকর্ণিকা ঘাট, নমঘাট এবং ললিতা ঘাট, এই সব ঘাট থেকে। প্রতিদিন সকালবেলায় 5টা থেকে আশ্রীঘাটে আরতি শুরু হয়। আরতি দেখে নিয়ে তারপর চাইলে আপনারা আশ্রীঘাট থেকে নৌকা বিহার করতে পারেন। গদুলিয়া থেকে আশ্রীঘাট আপনারা টোটো বা অটো করে পৌঁছে যাবেন। ভাড়া ওই 100 থেকে 150 টাকা নিয়ে থাকে। আমরা বিকেলবেলায় আশ্রীঘাট থেকে বোট রাইড করেছিলাম আর ঘুরে দেখেছিলাম আশ্রীঘাট। এখানে আপনারা 2 ধরনের নৌকা বুক করতে পারেন, হাতে টানা নৌকা অথবা জেনারেটর চালিত নৌকা। নৌকা ভাড়া নির্ভর করে আপনারা কোন ঘাট থেকে কোন ঘাট অবধি যাবেন তার উপর, আর আপনাদের দরদাম করার ক্ষমতার উপর। আপনারা চাইলে পুরো 84 ঘাট ঘুরে দেখতে পারেন। আবার আপনাদের ইচ্ছা মতো আপনারা যদি কোনো নির্দিষ্ট ঘাট অবধি যেতে চান সেটাও করতে পারেন। আমরা আশ্রীঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি গিয়ে আবার দশাশ্বমেধ ঘাটে আমরা নেমে পড়েছিলাম, কারণ দশাশ্বমেধ ঘাট থেকে গদুলিয়া মোড় সামনেই পড়ে। আমরা জেনারেটর চালিত নৌকা নিয়েছিলাম, যার জন্য দরদাম করে আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা রিজার্ভ নৌকা। আপনারা যদি অনেকে থাকেন তাহলে এই ভাড়াটাই আপনাদের মধ্যে শেয়ার হয়ে যাবে। তবে ছোট থেকে বড় সব রকমের নৌকা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন মতো। আমাদের এই নৌকা বিহার করতে নৌকা ভাড়া চেয়েছিল 2500 টাকা। দরদাম করে সেটা 1000 টাকায় নামাতে পেরেছিলাম। হয়তো এর চেয়ে কমেও আপনারা পেয়ে যেতে পারেন। নৌকা করে ঘুরতে ঘুরতে মাঝি আপনাদের সমস্ত ঘাটের বিষয়ে বলতে থাকবেন, আর এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ফটোশ্যুট বা ভিডিও করতে ভুলবেন না যেন, আপনাদের স্মৃতিতে ধরে রাখার জন্য। এরপরে সেদিন সন্ধ্যে থেকে আপনারা গদুলিয়া মার্কেট ঘুরতে পারেন অথবা রুমে গিয়ে রেস্ট নিতে পারেন। তৃতীয় দিন বা বারাণসীতে শেষ দিন, আপনারা এই দিন ঘুরে দেখবেন বারাণসীর লোকাল সাইট সিন। এই লোকাল সাইট সিন করার জন্য আপনাদের একটু সকাল সকাল বেরোতে হবে। আপনারা যদি সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়তে পারেন তাহলে আরামে হাতে সময় নিয়ে বিশেষ বিশেষ মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারবেন, কারণ দুপুর 12টার পর অনেক মন্দিরই বন্ধ হয়ে যায়। এই তৃতীয় দিনে আপনারা চাইলে সাইট সিন ঘুরে এসে সেই দিনটা বারাণসীতে থাকতে পারেন, অথবা ঘোরা যেহেতু বিকেলের মধ্যে হয়ে যাবে তাই সেদিন হোটেলে চেক আউট করে সব ঘুরে সন্ধে বা রাতের ট্রেন ধরে কলকাতায় ফিরতে পারেন। লোকাল সাইট সিনের জন্য আপনারা অটো বা গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন। শেয়ার গাড়িতে ঘোরা যায় না। অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা, আর যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আমি বলবো অটোতে করে আরামে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন কম খরচে, কারণ লোকাল সাইট সিনের স্পটগুলো খুব বেশি দূর নয়। তবে গরমকালে গেলে এসি গাড়ি কিন্তু আপনাদের লাগতে পারে। এবার লোকাল সাইট সিনগুলোতে আপনারা কি কি দেখে নিতে পারবেন সেই বিষয়ে আপনাদের বলে দিই। বিভিন্ন গাড়ির ড্রাইভার কিন্তু বিভিন্ন স্পট অ্যাড করেন, কেউ কম স্পট দেখায়,
আবার কেউ বেশি স্পট দেখায়। তাই আপনারা কোন কোন স্পট দেখবেন সেগুলো কিন্তু ভালোভাবে ড্রাইভারের সাথে কথা বলে গাড়ি বা অটো রিজার্ভ করবেন। আমরা যে যে স্পটগুলো দেখেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মেন স্পট ছাড়াও কিছু এক্সট্রা স্পট আমি দেখেছিলাম। আমরা সকাল সকাল বেরিয়ে সবার প্রথমে মন্দিরগুলো দেখে নিয়েছিলাম। প্রথমেই গেছিলাম আমরা ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির। এটা একটা ছোট্ট মন্দির, আপনারা দেখতে পারেন। তারপর গেছিলাম মা রেণুকা দেবী মন্দির। এটি একটি আদি শক্তিপীঠ। এখানে কিন্তু অনেকে যায় না, তবে আমি বলবো এই ছোট্ট সতীপীঠটা কিন্তু আপনাদের সাইট সিনের মধ্যে রাখতে পারেন। রেণুকা দেবী মন্দির দেখে তার পাশেই দেখে নিতে পারেন 108 শিব মন্দির। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ছোট ছোট 108টা শিবলিঙ্গ রয়েছে। এই রকম ভাবে সারি সারি শিবলিঙ্গগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এছাড়া এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে, চাইলে পুজো দিতে পারেন। আর এই মন্দিরের মধ্যেই দেখতে পাবেন রাম মন্দির ও অন্নপূর্ণা মন্দির। মন্দিরের বাইরে গো সেবারও ব্যবস্থা রয়েছে, চাইলে কিছু টাকার বিনিময়ে গরুকে খাওয়াতেও পারেন। এরপরে এক এক করে দেখে নিন জাগ্রত দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির। দুর্গা মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, তবে তুলসী মানস মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন। এই তুলসী মানস মন্দিরের দেওয়ালে পুরো রামচরিত মানস লেখা আছে। আর এখানে আপনারা বিভিন্ন ভাষায় রামায়ণের বইও দেখতে পারবেন। এই মন্দিরে আপনারা দেখে নিতে পারবেন দেবী অন্নপূর্ণা, সত্যনারায়ণ এবং অবশ্যই রাম দরবার। এছাড়া এই মন্দিরের দোতলায় রয়েছে রামকৃষ্ণ লীলা ঝাঁকি, যেখানে প্রবেশ করতে 10 টাকা প্রতিজন টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। তুলসী মানস মন্দির দেখে আপনারা সকালের ব্রেকফাস্টটা এখানে করে নিতে পারেন। এখানে অনেক ছোট ছোট দোকানও আছে। এরপরে আপনারা দেখে নিন ত্রিদেব মন্দির। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এই ত্রিদেব মন্দিরে রয়েছে দেবী সতীর মূর্তি, খাটু শ্যামের মূর্তি আর শ্রীরাম এবং বজরংবলীর মূর্তি। ত্রিদেব মন্দির দেখে নিয়ে চলে আসুন সংকটমোচন মন্দির। এই মন্দির কিন্তু সাইট সিনের একটি প্রধান মন্দির। এই মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউ নয়। মন্দিরে প্রবেশ করার আগে নির্দিষ্ট জায়গায় ক্যামেরা, মোবাইল রেখে প্রবেশ করবেন। তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর অতি অবশ্যই দুপুর 12টা বাজার আগেই এই মন্দির দর্শন করে নেবেন। এরপরে আপনাদের যেতে হবে গঙ্গা পার করে রামনগর ফোর্ট দেখতে। এটা মেন বারাণসী সিটি থেকে একটু দূরে। আর এই ফোর্ট বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ফোর্টে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে এই ফোর্টের মিউজিয়ামে প্রবেশ করার জন্য বড়দের দিতে হবে 80 টাকা আর 5 বছরের ওপরের বাচ্চাদের দিতে হবে 20 টাকা। মিউজিয়ামের মধ্যে রাজার ব্যবহৃত সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন, তবে মিউজিয়ামের ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ নয়। আর এই মিউজিয়ামের পাশ দিয়েই আপনারা চলে যেতে পারবেন একদম গঙ্গার ধারে। রামনগর ফোর্ট থেকে বেরিয়েই অবশ্যই এখানকার লস্যি ট্রাই করবেন, কারণ এখানকার লস্যির মতো লস্যি আপনি পুরো বারাণসীতে ঘুরলেও পাবেন না। এখানকার লস্যি বিখ্যাত হওয়ার কারণ হলো এই লস্যি খুবই গাঢ়, এছাড়া রাবড়ি তো থাকেই, যার দাম 60 টাকা প্রতি ভাঁড়। তাই একদম ভুলেও মিস করবেন না। এরপরে চলে আসুন সারনাথ। তবে সারনাথ যাওয়ার আগে আবার আপনারা গঙ্গা পার করে দেখে নেবেন বিখ্যাত নমঘাট। নমঘাটে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি নেই, তবে একটা নিয়ম আছে। সেটা হলো আপনি এখানে মোবাইল ইউজ করতে পারবেন ফটো বা ভিডিও করার জন্য, কিন্তু ক্যামেরা ইউজ করতে পারবেন না। তবে এই নিয়ম কেন করেছে সেটা আমার জানা নেই। যাই হোক, এখানে আপনারা কিছুক্ষণ টাইম কাটাবেন আর চাইলে দুপুরের লাঞ্চটাও এখানে করতে পারেন। নইলে একদম সারনাথে পৌঁছে অনেক হোটেল বা রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ করতে পারেন। সারনাথে আপনারা ভেজ, নন ভেজ 2 ধরনেরই খাবারই পাবেন। ছোট থেকে বড় রেস্টুরেন্ট সব রকমের ব্যবস্থা রয়েছে। লাঞ্চ করে নিয়ে আপনারা ঘুরে দেখে নিন সারনাথের ভেতরেই গৌতম বুদ্ধের সমস্ত জায়গা। সারনাথের ভেতরেই আপনারা দেখতে পাবেন সম্রাট অশোকের অশোক স্তম্ভ।
এখানে গাইডেরও ব্যবস্থা রয়েছে। 100 টাকার বিনিময়ে গাইড নিয়ে সমস্ত ইতিহাস আপনারা জানতে পারবেন। তবে এই গাইডের ভাড়াও কিন্তু আপ ডাউন করে, তাই আপনারা দরদাম অবশ্যই করবেন। তবে সেদিন আমাদের অনেকটাই সময় চলে গেছিল বাকি জায়গাগুলো ঘুরে দেখতে, তাই সারনাথের ভেতরে আমরা প্রবেশ করিনি, কারণ আমাদের যাওয়ার ছিল বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিড়লা মন্দির বা নিউ বিশ্বনাথ মন্দির দেখতে। তবে তার আগে আমরা দেখে নিয়েছিলাম এই চাইনিজ টেম্পল। এখানে আপনাদের বলবো, অনেক গাড়িওয়ালা কিন্তু নাও নিয়ে যেতে পারে এই বিড়লা মন্দিরে, তবে আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এই মন্দির। আমাদের অটো ড্রাইভারও নিয়ে যেতে চাইছিলেন না, তবে জোর করাতে শেষ পর্যন্ত নিয়ে গেছিলেন। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে বাইরে থেকে ছবি তুলতে পারেন। মন্দিরের ভেতরে নিচের তলায় রয়েছে একটি বড় শিবলিঙ্গ, আর দুতলায় রয়েছে একটি শিবের মূর্তি। আজকের দিনে সাইট সিনে এটাই শেষ স্পট, তাই এখানে আপনারা চাইলে হাতে সময় থাকলে মন্দির প্রাঙ্গণে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আর এখানে আসলে মাত্র 40 টাকার দামে এখানকার বিখ্যাত কোল্ড কফি উইথ আইসক্রিম খেতে ভুলবেন না যেন। এই ছিল বারাণসীর 2 রাত 3 দিনের একটি ট্যুর প্ল্যান। ভিডিও শেষ করার আগে আপনাদের বলবো, এটা একটা কম্প্যাক্ট ভিডিও। আপনারা চাইলে আমার ডিটেলস ভিডিওগুলো দেখতে পারেন, যার প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা প্রতিদিনের ডিটেলস সব কিছু জানতে পারবেন। আর আমি যেভাবে আপনাদের এই ট্যুর প্ল্যানটা সাজিয়ে বললাম, আপনারা চাইলে সেরকমও ঘুরতে পারেন, অথবা আপনাদের নিজেদের ইচ্ছা মতো ট্যুর প্ল্যান করে ঘুরতে পারেন। খরচের বিষয়ে বলতে গেলে আমাদের 3 জনের জন্য খরচ পড়েছিল প্রায় 15,000 টাকা, থাকা, খাওয়া, ঘোরা, এছাড়া অন্যান্য আনুষাঙ্গিক খরচ নিয়ে। আমরা ছিলাম 4 দিন, তবে আপনারা যদি এই ট্যুর প্ল্যান অনুযায়ী 3 দিন থাকেন তাহলে খরচ কিন্তু অনেকটা কমে যাবে। আর এই খরচ ট্রেন ভাড়া ছাড়াই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আমি সম্পূর্ণ আমার বারাণসী ঘোরার এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করলাম সমস্ত তথ্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি রিপ্লাই করে দেবো। বারাণসীতে আরও অনেক মন্দির আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, তবে তার জন্য সময় আর একটু বেশি লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি।